2025 সালটা বাংলাদেশের ফুটবলের জন্য অন্যরকম একটা বছর বলা যায়। ফিনিক্স পাখির মতো বাংলাদেশের ফুটবলে এসেছিলেন একজন, তিনি হচ্ছেন হামজা চৌধুরী। আমাদের মোহাম্মদ সালাউদ্দিন থেকে শুরু করে আজকে মমিনুল কিংবা আজকে যে ধারাবাহিকতা ছিল ফুটবলে, তার পথ ধরে যে জায়গাটায় ফুটবল এসে দাঁড়িয়েছিলেন, সেখানে আরেকটা নতুন উচ্চতা কিংবা রোমাঞ্চ সব কিছু মিলেই ফুটবল অন্য জায়গায় গিয়েছিল। সেখান থেকে আমরা 2026-এ দাঁড়িয়ে আছি, নতুন স্বপ্ন দেখছি, আমাদের নতুন কোচ খোঁজা হচ্ছে। একই সঙ্গে বিশ্বকাপের উত্তাপও কিন্তু এখন বাংলাদেশের ফুটবলে আছে। সামনেই বিশ্বকাপ, সেই বিশ্বকাপ আমরা আসলে কোথায় দেখব, আজকে আমরা সেটা আলোচনা করব। একই সঙ্গে একটা বিষয় বলতে চাই, যখন সারা পৃথিবী বিশ্বকাপ নিয়ে আলোচনায়, তখন আমরা কোচ খোঁজা নিয়ে একটু বেশি আলোচনায় আছি। সেই ট্যাগলাইন নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই, বিশ্বকাপ না, আমাদের চাই হচ্ছেন একজন কোচ। সে বিষয়ে আমাদের সাথে কথা বলবার জন্য আছেন ফাহাদ করিম, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে জানাচ্ছি মামুনুল ইসলামকে। মামুনুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আসবার জন্য। সাবেক ক্যাপ্টেন বাংলাদেশ ফুটবল দল, এবং একই সঙ্গে যদি বলি কিছুদিন আগে আপনি অবসর নিয়েছেন সব ধরনের ফুটবল থেকে। আমরা যে ট্যাগলাইনের কথা বলছিলাম, যে বিশ্বকাপ যেটা আছে, সেই বিশ্বকাপের জায়গা থেকে আমাদের এখন ফুটবল কোচের খোঁজার কথা আসছে। একটা সময় মামুনুল ভাই, আপনার মনে আছে কিন্তু, আপনি যখন ক্যারিয়ার খেলছিলেন সেই সময়টা কিন্তু আলোচনা ছিল আমরা বিশ্বকাপ অংশগ্রহণ করতে পারবো কিনা, অংশগ্রহণ করার একটা বাছাইয়ের জায়গায় আছি। সেই জায়গাটা কিন্তু স্বপ্নটা অনেক সময় ভাটা পড়েছিল। সেই জায়গাটায় এখন কিভাবে দেখেন ফুটবলকে? ওয়ার্ল্ড কাপ খেলাটা তো ভেরি টাফ, ইজ নট ইজি। আমরা এটার জন্য বিগ প্ল্যান, এই এখন প্ল্যানে আছে, আস্তে আস্তে প্রসেসিং আছে, সব কিছু ডে বাই ডে আপনার ইমপ্রুভমেন্টের জায়গা আছে, যাচ্ছে ভালো দিন। এখন সামনের দিনগুলি জানি আরও ভালো যায়, কারণ আপনার সাব ফুটবল আছে আমাদের, দেন আগেন আপনার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই আছে, দেন এশিয়া কাপ আছে। আমাদের তো আসলে টার্গেটগুলি ছোট ছোট নিতে হবে। আমরা যদি স্টার্টিংয়ে টুইন টাওয়ারে যদি আপনার নিচ থেকে লাফ দিয়ে উঠতে চান, এটা তো আমাদের জন্য সবার জন্য ডিফিকাল্ট। এটা এক ধরনের প্রেশার। আমরা যারা বলি আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, এটা আসলে স্বপ্ন দেখি। কেন? এটা বাস্তবায়ন করার জন্য। আপনি যদি স্বপ্ন না দেখেন, আপনি ওই ওয়ার্ল্ড কাপের জায়গাটুকুতে আপনি বাস্তবায়ন করতে পারবেন না। আপনার বাস্তবায়ন করার জন্য যেটা যেটা দরকার, এটা আসলে আমাদের দেশের একটা ছোট একটা দেশের অনেক কিছু পসিবল না, আবার অনেক কিছু পসিবল। আপনার ফান্ডিং এর ব্যাপার থাকে, তারপর ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার জন্য অনেক জায়গা আপনি বাধা হয়ে দাঁড়াবেন। সাবকন্টিনেন্টে আপনি বেস্ট হইতে হবে। এশিয়ান ফুটবলের সঙ্গে আপনার তাল মিলাতে গেলে আপনি এশিয়াতে বেস্ট 10টার মধ্যে একটা ঢুকতে হবে। দেন আপনি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইয়ের চিন্তা করবেন। তাইলে ফার্স্ট হইতে হবে আমাদের সাবকন্টিনেন্টের বেস্ট টিম, দেন আমাকে যেতে হবে এশিয়ার টপ 10-এর মধ্যে, দেন আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইয়ের মধ্যে। এশিয়ার কোনো দেশ ডাইরেক্টলি কিন্তু ওয়ার্ল্ড কাপ ডাইরেক্ট খেলছে এমন কিন্তু কেউ না। এই ড্রিমের কথা বলতেছে, ড্রিম তো আমরা দেখবো, কিন্তু প্রত্যেকটা স্টেজ থাকে। আপনি বলছেন একটা থেকে আমরা সাব চ্যাম্পিয়ন হতে স্বপ্ন দেখবো। এই স্টেজে এসে আপনার কি মনে হয়, আমরা কোন ধরনের কোচ, যেহেতু ফুটবলটা কোচ কেন্দ্রিকই হয়ে থাকে, সেই জায়গাটা আপনার কি মনে হয় যে কেমন কোচ দরকার ছিল? এখন আমাদের যে টিমের স্ট্রেংথ, হামজা আসার পর, সুমিত আসার পর, জায়ান, ফাহমিদুল্লাহ, রাকিবের পারফরমেন্স, সব কিছু, মুরসালিনের পারফরমেন্স, দেশি প্লেয়ার। তা আমরা আসলে ওইটাকে প্রবাসী বলি, প্রবাসী না, সবাই তো আমাদের দেশি প্লেয়ার। আমাদের রেসপেক্টটা তো ওইভাবে দেওয়া উচিত, সবাই দেশি প্লেয়ার। হামজা আসার সাথে সবচেয়ে বেশি হচ্ছিল আপনার, আমাদের এখন স্বপ্নটা অনেক উপরে, আমাদের টিম স্ট্রেংথ অনেক বেশি। আপনি যদি অন্য দেশে যান, হামজাকে আমরা যেভাবে রেসপেক্ট করি, আপনি যদি এটা হংকং বা চায়নায় যান, ওরাই হামজাকে, কারণ সে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে, এশিয়ার 3-4 জনের মধ্যে হামজা একজন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে। তাহলে আমাদের ওই স্ট্রেংথ অনেক এখন বেশি। ওই স্ট্রেংথ অনুযায়ী আমাদের কোচও দরকার, ওই ধরনের কোচ যে আমরা জিতার জন্য ফুটবল খেলবো, আমরা জিতবো, উইনিং মেন্টালিটি। আরও প্লেয়ার জানি খোঁজা হোক, আরও প্লেয়ার, ভালো স্ট্রাইকার খোঁজা হোক, ভালো ডিফেন্ডার খোঁজা হোক, বাইরের প্রবাসীরা আরও প্লেয়ার জানি আসে। আমাদের টিমের স্ট্রেংথ, দেশি প্লেয়ার আর প্রবাসীর সঙ্গে যেন একটা সুন্দর মেন্টালি বলেন, রিলেশনশিপটা জানি গ্রো আপ হয়। তাইলে রেজাল্ট আপনি বিদেশি কোচ, ওই মাপের বিদেশি কোচ আসবে, যেভাবে এখন দেখতেছেন আপনি কুলম্যানকে বলেন, ব্রাজিলিয়ান বলেন, যে আমাদের এখন যে জায়গায় আমাদের টিম, ওই জায়গাটুকুতে আমরা চিন্তা করি আমরা জিতার জন্য খেলবো, দেশও আমাদের জিতার জন্য আমাদের একটা ভালো কোচ লাগবে। ফাহাদ ভাই, আপনাকে তো যখন হামজা যখন আসলো, আপনার চোখে মুখে একটা অন্যরকম আনন্দ ছিল। আপনি যেহেতু মার্কেটিং নিয়ে কাজ করেন, এই ব্র্যান্ডিং কাজ কী রকম কাজে লাগে সেটা আপনি কাজে দেখিয়েছেন। 4টা ম্যাচে অলমোস্ট আমরা 4.5 কোটি টাকার মতো শুধু ইনকামই করেছি আমাদের, যেখানে আমাদের অনেকটাই নিভু অবস্থায় ছিল ফুটবলটা সেই জায়গায়।
সেখানে আমরা কোচের আলোচনায় আসবো, আমি জানি আপনি সরাসরি যুক্ত নন, কিন্তু যেই কোচ হোক মানে সে যদি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের ওই জায়গাটা থাকে, একটা ব্র্যান্ডিং কাজ করে, হামজার সাথে যদি ওই ব্র্যান্ডটা যুক্ত হয়, সেটাও তো বাংলাদেশের ফুটবলকে আপনি মার্কেটিং পার্সপেক্টিভেও তো অন্য জায়গায় নিয়ে যাবে। ডেফিনেটলি, মানে আমি প্রথমত মামুন ভাইয়ের সাথে একটু এগ্রি করতে চাই, বিকজ আই থিঙ্ক এখন আমাদের এমন একজন কোচ প্রয়োজন, আমাদের প্লেয়ারদের প্রোফাইল যে অবস্থা, আমাদের ওভারঅল টিমের যে প্রোফাইলটা হয়েছে, যে ব্র্যান্ডিংটা হয়েছে, আপনি যেটা বলেছেন, কোচও কিন্তু কিংবা সেই টিমটা সিমিলার হতে হবে, এবং সেটাকে নিয়ে তখন আমরা আরও কাজ করব। সো আমি বলতেই পারি যে আমাদের যেমন সেলিব্রিটি প্লেয়ার্স আছে, আমাদের কিন্তু সেলিব্রিটি কোচ লাগবে এখন। মানে সে যদি একজন ভালো কোচ নয়, তার সেরকম প্রোফাইল আছে, সে সেরকম ফেমাস প্লেয়ারদের সাথে মানে কোচিং করিয়েছেন, আই ডোন্ট নো, মানে ন্যাশনাল টিম এক্সপিরিয়েন্স, তারপরে ওয়ার্ল্ড কাপ এক্সপিরিয়েন্স, আই ডোন্ট নো, থাকে না, মানে দের হ্যাজ টু বি সাম এলিমেন্টস ফর দ্যাট ম্যাটার। সো ডেফিনেটলি সেই মানেরই কোচ প্রয়োজন। আর আমি সবসময় একটা কথা বলি যে আমাদের বর্তমান টিমের যে স্ট্রেংথ, মানে নট অনলি অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড অ্যাজ ওয়েল, যে প্রোফাইলের আমাদের টিম হয়েছে এখন, এই প্লেয়ারও কিন্তু একটা ডিজার্ভ করে সেরকম হাই প্রোফাইল কোচ, মানে ইটস ভাইস ভার্সা। মানে নট অনলি আমরা যে চাই তা না, আমাদের প্লেয়ারও কিন্তু সেটা ডিজার্ভ করে এখন যে টিমটা হয়েছে, এবং আগামীতে যেভাবে আমরা কাজ করছি বোথ ফ্রম ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল, যে ধরনের প্লেয়ারদেরকে আমরা আনার চেষ্টা করছি, ডেফিনেটলি একটা হাই প্রোফাইল কোচের প্রয়োজন। এবং আমি বিশ্বাস করি অনেক লম্বা একটা প্রসেস, বাট ভেরি ট্রান্সপারেন্ট প্রসেস, আই মাস্ট সে। আপনি ঠিক বলেছেন, আই এম নট ডিরেক্টলি ইনভলভড, বাট শুনি, দেখি, অনেক সময় জোর করে শুনতে হয় প্রেশারে পড়ে, বাট ব্যাপারটা এরকম কি যে আপনি আমাদের কাছ থেকে শুনেন? অনেক সময় শুনি, কিন্তু যেমন আজকে কথা বলি, আজকে আপনার একজন কলিগ আমাকে মেসেজ দিয়েছে, বস কোচের খবর থাকলে বলেন। আই কলড হিম, আমি একই কথা বললাম, বস কোচের খবর থাকলে আপনি আমাকে বলেন। তো উনি বলছেন এটা আপনার জন্য প্রশ্ন, তাই বললেন এটা আমি আপনাকে প্রশ্ন না, এটা করছি। কোটি টাকার প্রশ্ন, কিন্তু এখন মানে এমন একটা এটা কিন্তু একটা মামুন ভাই নতুন হাইপও বলা যায়। বিউটিফুল হাইপ কিন্তু। হ্যাঁ, বাংলাদেশের কে ফুটবল টিমের কোচ হচ্ছে, আপনাদের মধ্যে কখনো এরকম অবস্থা হয়নি। কোচ রিক্রুটমেন্ট নিয়ে পুরো দেশ আলোচনা করছে, এন্ড টু দ্য হাইয়েস্ট লেভেল আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় নিজে এটাতে ইনভলভ হয়েছেন। মানে আপনি চিন্তা করে দেখেন কতটুকু হাইপ হতে পারে। এবং আমি শুনেছি যে উনি ক্যাবিনেটের অন্যান্য সম্মানিত সদস্যদের সাথে এসব আলোচনা করছেন। সো আই থিঙ্ক মানে ডেফিনেটলি ফুটবলটা আজকে ওই জায়গায় গিয়েছে বলে এই জিনিসটা হচ্ছে যে হেড কোচ নিয়োগ হবে ফুটবল। এবং আপনি খুব সুন্দর কথা বলেছেন, আজকে যখন সমগ্র বিশ্বকাপ নিয়ে আলোচনা করছে, বাংলাদেশ কিন্তু হেড কোচ সিলেকশন নিয়ে আলোচনা করছে। মানে ইট হ্যাজ এ গুড প্রোজ অ্যান্ড কনস, বাট ডেফিনেটলি একটা হাই প্রোফাইল কোচ প্রয়োজন, এবং একটা হাই প্রোফাইল কোচ আসলে ডেফিনেটলি ওভারঅল ফুটবলের যে ব্র্যান্ডিং সেটা আরো বেশি হবে ইনশাআল্লাহ। আপনি মামুনুল ভাই যে জায়গাটা বললেন, মানে ফাহাদ ভাইও বলছেন যে হাই প্রোফাইল একজন কোচ দরকার, সেটা নিয়ে আমাদের কোনো ডাউট আসলে কখনোই ছিল না। এবং যেহেতু ফুটবল একটা জায়গায় গেছে আমাদের এখন, মানে হাইপ যদি বলেন বা মাঠের রেজাল্টও কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেই জায়গাটায়। আপনার মানে যদি পরামর্শ চাওয়া হতো, আপনি আসলে কোন টাইপের কোচকে মানে বলতেন? এখন নিশ্চয়ই বিদেশি কোচ আপনি, আমার মনে হয় যে অবস্থা, এর কারণও একটা আছে, সেটা হচ্ছে যে ফাহাদ ভাইয়ের কাছে প্রশ্নটা একটু পরে আসবো, যে সিন্ডিকেটের একটা বড় কথা আছে, হ্যাঁ, সেই জায়গা থেকে মুক্ত হওয়ার জন্য বাফুফে কি ওই কাজ করছে কিনা, আমি পরে আসি। তার আগে মামুন ভাইকে ওই জায়গাটা জিজ্ঞেস করি যে আপনি কোন ধরনের কোচ আসলে সাজেস্ট বলতেন বাফুফে? দেখেন, অনেক ধরনের, আমি স্টার্ট থেকে 2007 থেকে 2020 পর্যন্ত আমি অনেক ধরনের কোচের সঙ্গে কাজ করার সৌভাগ্য হচ্ছে আমার বাংলাদেশের ন্যাশনাল টিম প্লেয়িং লাইফে। আমার কাছে তিনটা চারটা কোচ খুবই আমার খুব পছন্দ ওনাদের, কারণ ওনাদের মাঠের ভিতরে বলেন, মাঠের বাইরে বলেন, প্লেয়ারদের এক এক ধরনের এক একজন। যেমন আপনি যদি স্টার্টিং বলেন, আপনি যদি স্টার্টিং ধরেন ডিডোকে ধরেন, ব্রাজিলিয়ান কোচ, ওর মধ্যে যে জিত, ওর মধ্যে যে আমাদের প্লেয়ারদের তখন ফিটনেস নিয়ে যে আমরা কতটুক রান করছে, আপনি বিচে গিয়ে আমাদের মধ্যে এমন পরিমাণ পেইন আমাদের শরীরে দিয়েছে, মেন্টালিতে দিয়েছে না, আমরা কোনো কিছু অ্যাচিভ করার জন্য দৌড়াচ্ছি। আমরা শুধু দৌড়াচ্ছি না, আমরা কোনো কিছু অ্যাচিভ করার জন্য দৌড়াচ্ছি। সে কিছুদিন থাকলো, চলে গেল। যুদ্ধটা তো ওই জায়গা থেকে থামে না কিন্তু যুদ্ধটা। তারপর আসলো আমাদের জোরান দর্দোভিচের যে টিম, কার্লোভিচ, রুপচিস, মানে ওদের যে একটা টিম ছিল, ওই টিমের তিনজনের মধ্যে এক একজন এক এক কোয়ালিটির। কার্লোভিচ ছিল খুব টেকনিক্যালি সাউন্ড, সে মিডফিল্ড নিয়ে আমাদের খুব কাজ করতো। আর দার্জোভিচে ডিফেন্ডার নিয়ে কাজ করতো, আর জোরান করতো আমাদের মেন্টালি নিয়ে খেলতো। যে সে আমাদেরকে ম্যাচের আগে এমন এমন কিছু তুলে ধরতো যে আপনাকে ম্যাচ জিততেই হবে। আপনার কোনো মানে আপনার ড্রেসিং রুম ওই পরিবেশটাই ভিন্ন। কারণ আমাদের ক্রীড়া উপমন্ত্রী তখন আমিনুল ভাই ক্যাপ্টেন ছিল, উনি এমন এমন সময়, যেমন ফাইনালের আগে মাদার তেরেসার ছবি নিয়ে আসলো। আপনি এখন কি করতে পারেন? মাদার তেরেসার হিস্ট্রি আমাদের বললো।
মানে এমন ম্যাচ এমন কাজ করছে, আমাদের ম্যাচ জিততে আমরা প্ল্যানিং নিয়ে কাজ করতেছে কার্লোভিচ, এবং ওই প্ল্যানটুকু দেখেন। তারপর আসলো হলো লুডভিগ ক্রুইফ, যে আমাদের বিল্ড আপ ফুটবল, ডিফেন্ডিং থেকে বিল্ড আপ ফুটবল খুব কম কোচই তখন বিদেশি কোচরা খেলানো ট্রাই করতো। লুডভিগ ক্রুইফ এসে ওই স্টার্টটা করলো। তারপর আসলো সে আবার তার সাউন্ড, সে ইনসাইড দ্য ফিল্ড আউটসাইড দ্য ফিল্ড খুবই স্ট্রিক্ট। আর তার সে যদি ডাকে এই মানে সব লিসেন। তারপর আসলো হলো জেমিডের কাজটা কী ছিল, আমাদের ফিটনেস নিয়ে, ফিজিক্যাল নিয়ে, আমাদের প্লেয়ারদের সিক্স প্যাক নিয়ে, আমাদের প্লেয়ারদের রানিং কন্ডিশন নিয়ে, ফুড নিয়ে, আমরা কি ফুড একদম রাইস টাইস সব স্টপ, খাওয়া সব স্টপ। তাহলে এক এক ধরনের কোচ কিন্তু এক এক রকম। আমরা কিছুটা ইংলিশ টাইপের ফুটবল খেলতাম এই আপনার জেমি আসার পর। আমাদের টিমের, আমাদের দেশের জন্য এমন কোচ দরকার যে যার কাছে এই 4টা গুণই থাকবে। এই 4টা গুণ যদি একটা কোচের মধ্যে আপনি পান, আপনি এমনি তো টিমের, আমাদের যে টিমের স্ট্রেংথ, ওই সঙ্গে কোচের স্ট্রেংথ, ডাবল স্ট্রেংথ হলে কী হতে পারে। এবং আমাদের প্লেয়ারগুলি বাছাই করা, বেশিরভাগ হলো ইয়ুথ প্লেয়ারগুলি আপনার 19-20, তাদেরকে কিভাবে করে আমরা বাছাই করে নিতে হবে। তাহলে সিস্টেম যদি সেম থাকে 17, 20, 23 ন্যাশনাল টিম, আপনি কিন্তু আমরা যদি সেম সিস্টেমে ফুটবল খেলি, আমাদের প্লেয়ারদের জন্য আয়ত্ত করাটা খুব ইজি হয়। এবং সেটা পারফেক্টলি 99% যেদিন পারফেক্ট হবে ইন দ্য ফিল্ডে, আপনি তখনই রেজাল্ট পাওয়া শুরু করবেন। ফাদ ভাই যে প্রশ্ন করতে চাচ্ছিলাম, যেটাও বললেন যে এক একটা কোচের স্টাইলটা একরকম ছিল, কিন্তু এই যে আমরা লাস্ট 2-1 বছর থেকে ওই যে সিন্ডিকেট, আমি জানি যে কেউই তো এখানে কাছের আত্মীয় না যে কাউকে এনে দিবেন, যে কোচ ছিলেন তিনিও নিশ্চয়ই এমন কারো আত্মীয় না, কিন্তু এটা একটা ব্যাকআপ দ্য মাইন্ড আপনাদের কাজ করেছে কিনা? আপনারা সব প্রসেস মেনটেন করবেন আপনারা, মানে আপনারা এর সাথে কিছু না, মানে আলটিমেটলি এটাও একটু প্রভাব ফেলেছে কিনা যে এর থেকে বেরোয় আসতে হবে সিন্ডিকেটের এই যে আলোচনা থাকে? না, সিন্ডিকেটের আলোচনা থেকে বেরিয়ে আসবো এই ডিসকাশনটা কখনো হয় নাই। বাট যেটা হয়েছে যে মানব ভাই যেটা বললেন যে আপনারা মানে আমাদের ফিউচার অফ ফুটবল, আমাদের বর্তমান টিমের পজিশন, আমরা টিমটাকে কোথায় নিতে চাই, এইটা ডেফিনেটলি আমাদের আলোচনার মধ্যে ছিল। এবং সেটাকে চিন্তা করেই কোন টাইপের কোচ আমাদের জন্য ভালো হবে, দ্যাট ওয়াজ এ ডিসকাশন। আরেকটা জিনিস আমি ব্যক্তিগতভাবে আমি আমার প্রেসিডেন্ট সাহেবকে বলেছিলাম সবসময় যে দেখো, আমরা নতুন একটা কমিটি, যদি আমরা কোচ চেঞ্জ করি, উই শুড অ্যাকচুয়ালি হ্যাভ এ ফ্রেশ ফেস, মানে একটা নতুন লুক দেওয়া হচ্ছে, একটা লেগেসি রাখা যায়। আমাদের আমলে এই একটা টেকনিক্যাল স্টাফ, এই একটা হেড কোচ, একটা ইউথ কোচ, এটা আমার একটা অ্যাগেন একটু মার্কেটিং টাইপ কথাবার্তা, বাট এটা কিন্তু আমি সবসময় প্রেসিডেন্ট সাহেবকে বলেছি। সো ডেফিনেটলি এই জিনিসগুলোকে আমরা অবশ্যই কনসিডার করেছি, এবং আমি সবসময় প্রেসিডেন্ট সাহেবকে বলেছি যে আপনি একটা ফ্রেশ লুক আনেন, যে এটা আপনার রেজিমের লুক, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস দ্য লেগেসি অ্যাটলিস্ট আমি আপনার মেম্বার হিসেবে আমি রেখে যেতে চাই। যে 4 বছর পরে যখন আমরা যাবো, ওয়েন উই লুক ব্যাক, আমরা দেখবো অনেক সাকসেস দেখবো, অনেক ফেলিয়ার দেখবো, ফাইন, বাট সাথে এটাও দেখবো যে আমাদের সময় আমরা একটা নতুন টেকনিক্যাল টিম রেখে গিয়েছি যারা আর শেপিং দ্য ফিউচার অফ ফুটবল। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস। সত্যি কথা, আমরা যদি একটু কার্ড দেখতে চাই, সম্ভবত কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটলে যিনি কোচ হতে পারেন, মানে জানেন নাকি? আচ্ছা, ভেরি গুড। মানে আমাদের যতটুকু বলছে, আমরা হেড কোচ দৌড়ে অনেকেই আছেন এখানে, যেটা বলছিলাম যে অনেকের নাম এখানে ছিল, কিন্তু আমরা যদি ক্রিস কোলম্যানের যে কার্ডটা আছে সেটা যদি একটু দেখানোর চেষ্টা করি, যাকে নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে, সেই জায়গাটায় আমরা যেটা মামুনুল ভাই বলছিলাম যে কোচগুলোর কথা বললেন আপনি, অনেকগুলো কম্বিনেশনের বিষয়। ক্রিস কোলম্যানকে নিশ্চয়ই আপনি দেখার চেষ্টা করেছেন এই যে জায়গাটা, সম্ভবত ক্রিস কোলম্যানই কোচ হচ্ছেন সব কিছু মিলে, যতটুকু মনে হয়েছে আপনার। ওয়েলসের ডাগ আউটে ছিলেন, দারুণ পারফরমেন্স করেছেন সেই জায়গাটা, অনেক অর্জন। ফুলহামের দায়িত্বও ছিলেন, 177 ম্যাচে তিনি দায়িত্ব কাজ করেছেন, অর্জনের খাতায় অনেক বেশি। কিন্তু আপনি যদি একটু ফলো করেছেন নিশ্চয়ই সেই জায়গাটায়, কোলম্যানকে আপনি কেন চাইবেন? আসলে এই ধরনের কোচ আপনার দেখেন ওয়েলস নিয়ে যখন কাজ করছে, সেরা সাফল্য ওয়েলসের। এখন আপনি দেখেন 2003 থেকে 7 পর্যন্ত সে ইংলিশ লিগের ফুলহাম নিয়ে কাজ করছে। ফুলহাম তখন কিন্তু সুপার ফুটবল খেলছে ওই সিজনগুলিতে। ফুলহাম বলতে মানে আপনি ইংলিশ প্রিমিয়ার লিগে 1 থেকে 10-এর মধ্যে বলেন, 1 থেকে 7-এর মধ্যে ছিল। তা আমি মনে করি যে আপনার একটা কোচের ন্যাশনাল টিমের রেজাল্ট আছে, একটা কোচের ক্লাব লেভেলের আছে। ন্যাশনাল টিম তো একটা দেশকে দেখা, আর ইংলিশ লিগের মতো ক্লাবকে ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশের কোনো না কোনো জায়গার প্লেয়ার হ্যান্ডেল করার ক্ষমতা ওনার আছে, টু সাইড। এবং
অনেক ধরনের ফুটবল উনি খেলাতে পারবে যদি উনি ভালো বুঝতে পারবে যে আমাদের স্ট্রেংথটা কোন জায়গায়। আসলে আমাদের মেইন জিনিস হলো আমাদের টিম স্ট্রেংথটা কোন জায়গায়। আপনি যে কোনো কোচ আনবেন, কিন্তু কাজের ক্ষেত্রটা হচ্ছে আমাদের টিমের স্ট্রেংথটা কোন জায়গায়, আমরা কোন স্ট্রেংথ নিয়ে যদি আমরা কাজ করতে পারি ওখানে সাকসেস হবেন। শুধু উনি একা আসলে হবে না, ওনার ফুল একটা এক্স্যাক্টলি এখানে কথা আসছে যে তার কোচিং স্টাফ চেয়েছেন তিনি। ওনার শুনেন, আমি একজন হেড কোচ আনলাম বাট আমার কোচিং স্টাফ ভালো না, আমার প্লেয়ার কালেকশন ভালো না, তো আপনি কোনো কিছুই করতে পারবেন না। আমার পুরো স্ট্রিক্ট স্টাফ থাকবে, দেশি কোচ যারা ওনাকে সাপোর্ট দিবে। আই থিঙ্ক ওনারাই সেটা আসার পর সবার সঙ্গে, বাংলাদেশে অনেক আমাদের বিএফএফে অনেক লাইসেন্স কোচ আছে, সবার সঙ্গে ক্লাসের পর উনি পছন্দ করে যদি নেই, আমি মনে করছি সবচেয়ে ভালো হবে। কারণ উনি ওনার মতো মানুষটাকে খুঁজবে। বিএফএফ কাউকে দিলে ওনার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট নাও হতে পারে, বাট উনি ওনার কোচিং স্টাফ পুরোটা আনবে এবং দেশি কোচ যে থাকবে উনি ওইভাবে ওই দেশি কোচের একটা সেট আপ থাকবে, সেট আপের সঙ্গে ওনার সঙ্গে কাজ করবে 1 সপ্তাহ 10 দিন। উনি ওখান থেকে বেছে নেবে যে ওনার সঙ্গে কে কাজ করতে। ব্যাপারটা সেরকমই হচ্ছে না, I wish I knew it, আমি জানি না, বাট আমি যতটুকু জানি আমি বলবো আপনাকে। না আমি বলছি যে আপনি তো নাম অবশ্যই বলতে পারবেন না, পেশাদারিত্বের জায়গায় কখনো এটা ওটা জানিও না, জানলে হয়তো বলবেন না, আমি জানি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওইটাতেও নিশ্চয়ই আপনারা এগ্রি করছেন আর কি, মানে যেই কোচ আসুক তার সঙ্গে কোচিং স্টাফ আসা, সেই জায়গায় নিশ্চয়ই আমি এখানে একটু ক্ল্যারিফাই করি। এখানে কিন্তু আমি অলরেডি এক জায়গায় করেছি, আমি আবার একটু ক্ল্যারিফাই করি। একটা কথা সবচেয়ে শোনা যাচ্ছে যে উনি কিংবা আরো 1-2 জন যারা আছেন সবাই ফুল প্যানেল নিয়ে আসতে চাচ্ছে। ব্যাপারটা কিন্তু একদমই তা না। ব্যাপারটা যেটা হয়েছে, ওনারা আমার জানার মতো 2 জন, আজকে আমি শুনেছি বলে 3 জন আউট অফ দ্য 6-7 শর্ট লিস্টেড শুধু অ্যাসিস্ট্যান্ট কোচ চেয়েছে ওরা আনতে, নট দ্য ফুল প্যানেল। কিন্তু এটা একটা ক্লারিফিকেশন আমি আপনার মধ্যে করছি। এটা একটা ইটস নট রাইট ইনফরমেশন, সত্যি কথা। তো মিসলিড হওয়ার স্কোপ মানে ক্রিস কোলম্যান আসলে একজন আসতে পারে, একজনের কথা উনি বলেছেন, এটা আমি শিওর, আমি জেনে আপনাকে বলছি যে উনি একজনকে চেয়েছে, এবং আরেকজন যিনি আছে ওই স্ট্রোক জার্মান, উনিও একজন অ্যাসিস্ট্যান্ট কোচ কথা বলেছে, বাট হি ওয়াজ নট ভেরি, টু মাই নলেজ আমাকে যেটা বলা হয়েছে যে একদম উনি যে একদম চাচ্ছেন সেটা না, বাট উনি প্রেফার করেছেন। এবং আজকে আমি শুনলাম বিভিন্ন ডিসকাশনে যে ওখানে আরো একজন আছে, আই থিঙ্ক দেয়ার ইজ সামওয়ান আমেরিকান, একজন কোচ আছে মোস্ট লাইকলি, উনিও বোধহয় বলেছেন যে হি উড লাইক টু প্রেফার অ্যান অ্যাসিস্ট্যান্ট কোচ। সো প্রত্যেকজনই কিন্তু একজনের কথা বলেছেন, নট এ ফুল টিম, এটা না কিন্তু। সো আমার মনে হয় মামুন ভাই যেটা বললো, দিস আর অল ভেরি হাইলি প্রফেশনাল কোচেস। মানে আপনি, হ্যাঁ, কোলম্যান তো একদম সেলিব্রিটি কোচ, বাট এর বাইরেও যাদেরকে নিয়ে আলাপ হচ্ছে, আপনি সবাই কোনো না কোনো ন্যাশনাল টিমে করেছে, 1-2টা ন্যাশনাল টিমে করেছেন, আইদার নিজেরা প্লেয়ার ছিলেন, দে হ্যাভ এ প্রলিফিক ক্যারিয়ার, কোনো ইলাস্ট্রিয়াস ক্যারিয়ার যাকে বলে। সো সবাই কিন্তু এটা জানে যে একটা নতুন দেশে আমি যখন যাব, সো আই উইল হ্যাভ টু হ্যাভ এ কম্বিনেশন। সো প্রেফারেবলি অ্যাসিস্ট্যান্ট কোচ ইজ লাইক দ্য ফার্স্ট রাইট হ্যান্ড যাকে বলে আর কি। সো ওইটা ওনারা আনতে চান, তারপরে ওনারা আই এম শিওর এখানে দেখবে, আস্তে আস্তে হতে পারে যে আমার একজন গোলকিপার কোচিং, এমনও হতে পারে যে ইভেন্চুয়ালি পুরোটাই উনি বাইরে দিয়ে করবে, আমি জানি না, এটা হতে পারে, বাট ওটা ওনারা ডেফিনেটলি সময় নিয়ে করবেন। ফার্স্টে অ্যাসিস্ট্যান্ট কোচকে নিয়ে আসবেন, দেখবেন টিম বাংলাদেশের যারা আছেন টেকনিক্যাল স্টাফ তাদের সাথে কাজ করবেন হয়তো, বা কিংবা তাদেরকে দেখবেন। ইভেন্চুয়ালি এমনও হতে পারে যে না, আরো 1-2 জন ওনারা বাংলাদেশে নিল, আমি জানি না, এটা কিন্তু অ্যাবসলিউটলি ওনার কল হবে। যে হেড কোচ হবে, এটাও আমি একটু আপনার মধ্যে বলতে চাই যে যাকে আমরা হেড কোচ নিয়োগ করি, টিমটা কিন্তু ওই হেড কোচই সাজাবে অ্যাবসলিউটলি, এখানে কোনো রকম ইন্টারফারেন্স হবে না। মানে কেউ যদি মনে করে যে আচ্ছা হেড কোচ যে আসুক না কেন আমরা 1-2জনকে অ্যাড করে দেবো, দ্যাট উইল নট বি দ্য কেস, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। এবং মানে আপনি বলতে চাচ্ছেন ধরে নেই যদি কোলম্যান আসবেন, তাহলে কোলম্যানেরই দায়িত্ব থাকবে যে টিমটা কিভাবে চলবে, সে চাইবে আপনি যদি তাকে ফ্যাসিলিটিস গুলো দিবেন, আমরা তাকে ফ্যাসিলিটি দেবো। সে যদি বলে আমার গোলকিপিং কোচ বাংলাদেশে লাগবে, আমরা তাকে আমার বাংলাদেশে যারা আছে দিয়ে দেবো, হি উইল পিক। ও যদি বলে যে না আমার এদের হবে না, আই উইল নিড এ ফরেন গোলকিপিং কোচ, এন্ড উইল সাপোর্ট দ্যাট, দ্যাটস ফাইন। মানে ওইটাতে অ্যাবসলিউটলি তারা করবে, প্রাইমারিলি তারা খালি অ্যাসিস্ট্যান্ট কোচ চেয়েছে। এটা একটা ক্ল্যারিফাই করতে চেয়েছি আপনার মাধ্যমে। মামুন ভাই, মানে যেটা হচ্ছে যে এখন কথা থাকে বেশি যে কি ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারবে, বাট হামজারা কি ধরনের ফুটবলটা খেলে তারা আসলে খুব ভালো জানে। কিন্তু ওই যে একজন কোচ, হেড কোচ যে আসবেন, মানে আমরা এই আলোচনাটা করব বিরতির পরে এসে, আবার তার আগে নিশ্চয়ই যে একজন কোচের কাছ থেকে ন্যাশনাল টিম কতক্ষণ সময় পায়, মানে একটা ন্যাশনাল টিমকে একজন কোচ কতক্ষণ সময়ের জন্য পায়? নিশ্চয়ই সেটা খুব অল্প সময়ের জন্যই পায়। সব মিলে 8-10টা ম্যাচ খেলে হয়তো একটা বছরে 10টা খেলতে পারে, ম্যাক্সিমাম খেলতে পারে। সাফ হলে হয়তো, সাফের আগে হয়তো আমাদের খুব বড় কিছু নেই, সাফ না হলে আপনার 8টা, আর যদি সাফ হয় 10 থেকে 11টা হবে। কোনো টুর্নামেন্ট হয়তো হবে, কিন্তু সেটা হলেও মানে 8টা বেশি হয় না সাধারণত। সেটা তো আসলে কতটুকু মানে লাভবান হয় আসলে আপনি, মানে ফুটবল যে পরিমাণ টাকা ইনভেস্ট করা হবে একটা কোচের পেছনে? দেখেন আমাদের ডোমেস্টিক লিগ হয়, আমাদের ডোমেস্টিক লিগগুলিতে ম্যাচ
খুব কম হেড কোচই ম্যাচ দেখে ন্যাশনাল টিমের, বাট আমাদের ডোমেস্টিক লিগগুলিতে যে হেড কোচ হবে, অ্যাসিস্ট্যান্ট কোচ হবে, যে বাংলাদেশি কোচ হবে, সবাই মিলে যদি ম্যাচগুলি দেখে তখন কিন্তু প্লেয়ার কালেক্ট করে, এবং ক্লাবগুলির সঙ্গে প্রত্যেক ন্যাশনাল টিমের হেড কোচের ক্লাবগুলির কোচদের সঙ্গে ক্লাবে গিয়ে একটা ভিজিট হয়। ভিজিটে উনি ওনার প্ল্যানগুলি বা উনি ওনার কথাগুলি, ওনার টিমের যে প্লেয়াররা ন্যাশনাল টিমে খেলে তাদের কিভাবে রেডি করতে হবে সেটা ইনফরমেশন দেওয়া থাকে। সেটা যদি ইনফরমেশন প্রপারলি করে, ওই আপনি বললেন না পুরা 1 বছরে 8টা বা 2 বছরে 10, 12, 14টা ম্যাচ খেলে, 14টা ম্যাচ খুবই কম, বাট এই 14টা ম্যাচের মধ্যেই আপনার ওই যে ডোমেস্টিক লিগগুলির ট্রেনিং সেশন আছে, আদার্স আছে, হেড কোচ যদি ন্যাশনাল টিমের হেড কোচ যেই হোক, উনি যদি ওনার কোচিং স্টাফ নিয়ে ভিজিটে যায়, ভিজিটে যে আমাদের ক্লাবের কোচ যারা কোচিং করে, আমাদের এখন তো ক্লাবের কোচিংয়ের মান অনেক ভালো, কারণ প্রত্যেকটা কোচ প্রো, আপনাকে এটা বুঝতে হবে। এখন তাদের ওনাদেরকে যেভাবে বলা হবে ওনার প্লেয়ারদের বা ন্যাশনাল টিমে যারা ডাক পাওয়ার সম্ভাবনা আছে ওইভাবে রেডি করে দিতে, তখন কিন্তু কাজটা ইজি হয়ে যায়। তখন আপনার 11 ম্যাচ না, তখন আপনার পুরো সিজনের ম্যাচগুলি কিন্তু আপনি ইজি হয়ে যায়। আমাদের হয় কি কোচ আসে চলে যায়, বাট আমার মনে হয় কোচকে দেখা উচিত। ফাদরাইলের উপরে এই জায়গায় ক্লিয়ার করেছেন যে যেই কোচ হচ্ছে সে 2 বছরের জন্য অন্তত। অ্যাবসলিউটলি, মানে আমি এখানে একটু বলতে চাই, মানে এবার আমরা যখন এই রিক্রুটমেন্ট প্রসেসে যাচ্ছি, আপনি দেখেন মামুনুল ভাইয়ের সাথে শোয়ের আলাপ হচ্ছিল যে এবার একটু ডিফারেন্টলি হচ্ছে। সাধারণত হেড কোচ হঠাৎ করে অ্যানাউন্স করে দেওয়া হতো আগে, এবার কিন্তু একটু ডিফারেন্ট হচ্ছে। আমরা পাবলিকলি পাবলিশ করেছি প্রেস আমাদের সাইটে, অনেকগুলি অ্যাপ্লিকেশন পড়েছে এবং সিরিজ অফ ডিসকাশন অ্যান্ড স্ক্রিনিং করার পর একটা জায়গা আজকে এসছে। সো এটা যেমন একটা জিনিসের ব্যাপারে খুব ট্রান্সপারেন্ট আমার সম্মানিত সভাপতি মহোদয়। একই সাথে আমরা আরও কিছু জিনিস করছি, যে প্রথমত আপনি যেটা বলেন টেনিওর, মানে একটা কোচ যেন একটা মিনিমাম কন্ট্রিবিউশন করতে পারে, সেটার জন্য আমরা 2 বছরের চিন্তা করছি, নাম্বার 1। নাম্বার 2, কন্ট্রাক্টে মানে আমরা কিন্তু সবাই আলোচনা করছি কত টাকা, এটা নিয়ে আলোচনা করছি কত টাকা চাচ্ছে, কত টাকা দেওয়া হবে, কত টাকা বাজেট। বাট বাজেট ইজ একটা সিংহভাগ, কোনো সন্দেহ নাই, বাট এর বাইরে কিন্তু অনেকগুলো ইস্যু থাকে, যেটা একটা প্রফেশনাল কোচ রিক্রুটমেন্টের সময় আমাদের আনতে হবে। বিকজ আমরা কিন্তু আগে দেখেছি আমাদের কোচিং কন্ট্রাক্টের ট্যাক্সের ইস্যু ক্লিয়ার ছিল না। আমরা দেখেছি আপনার কোচ যদি চলে যায় তার সাথে কিভাবে ডিসপিউট রিজলভ করা হবে সেগুলি ছিল না। সো এই জিনিসগুলি কিন্তু আমরা এবার খুব মেটিকুলাসলি কাজ করছে, এটা আমি জানি, বিকজ এই ক্ষেত্রে মানে কন্ট্রাক্টের কিছু কিছু জায়গায় আমারও ইনপুট নেওয়া হয়েছে। সো এইসব জিনিসগুলি আমরা চেষ্টা করছি একদম প্রফেশনাল করার জন্য। এবং আমি আপনাকে এতটুকু বলতে পারি, অন্যান্য জায়গার যে হেড কোচ রিক্রুটমেন্টে যেরকম ড্রাফট কন্ট্রাক্ট আমরা কালেক্ট করেছি, সো টু সি অন্যান্য দেশের কন্ট্রাক্টে কী থাকে, সো এই জিনিসগুলি কিন্তু কনসিডার করা হচ্ছে। সো আমরা এই জায়গায় আপনার কাছে একটা প্রশ্ন আসছে খুব বেশি, সেটা হচ্ছে যে আপনি যখন মার্কেটিংয়ে কাজ করছেন, 4-5 কোটি টাকা আপনি 4টা ম্যাচ দিয়ে ইনকাম করেই ফেলেছিলেন আমাদের ন্যাশনাল টিমের ঘরের মাঠেই যে জোয়ার শুরু হয়েছে, সেই জায়গায় যখন এরকম কোচিং প্যানেলের জায়গায় মাত্র 5-6 কোটি টাকা হয়তো বা বছরে খরচ বা 10 কোটি টাকা হতে পারে, সেই জায়গায় আর্থিক নিয়ে এত কথা কেন হয়েছে? মানে চাইলেই তো বাফুফে এই টাকা নিজেই জোগাড় করতে পারে কিনা, আমরা একটা ছোট্ট করে বিরতি নিয়ে এসে নিশ্চয়ই কথা বলবো। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ দলের কোচ, একই সঙ্গে বিশ্বকাপ নিয়ে। বড় প্রশ্ন আপনাদের আরেকটাও আছে যে বিশ্বকাপ খেলা দেখবেন কোন জায়গায়, আমরা সেটা নিয়েও কথা বলতে চাই। তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি পর আবারও স্বাগত জানাচ্ছি স্যাটারডে নাইট স্পোর্টসে। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম বিশ্বকাপ না, আমরা একটা কোচের খোঁজে আছি বাংলাদেশের ফুটবলে। আমাদের সঙ্গে আছেন ফাহাদ করিম, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশন, একই সঙ্গে মামুনুল ইসলাম, আমাদের সাবেক অধিনায়ক বাংলাদেশ দল। যে বিষয়ে ফাহাদ ভাই আপনাকে প্রশ্ন করে গিয়েছিলাম যে এইবারের আলোচনার মধ্যে সবথেকে আরেকটা আলোচনা ছিল যে এত টাকা চাচ্ছেন, কেউ হচ্ছে $35,000 চেয়েছেন, কেউ $25,000 চেয়েছেন, এত টাকা বাফুফে কোথা থেকে দেবে, এটাও বাস্তবতা। কিন্তু আসলেই বাংলাদেশের ফুটবল যেটা গত 25 সাল থেকে এসছে, ধরেন 7-8 কোটি টাকা হয়তো বা বছরে আপনার কোচের পিছনে খরচ হতো, সেটাকে আপনি কোনোভাবে বাফুফে নিজেরাই সংগ্রহ করতে পারতো কিনা? দেখুন, কোচের জন্য স্পেসিফিক স্পন্সর পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট, ডেফিনেটলি ডিফিকাল্ট। বাট যেটা হচ্ছে, আমি এটা ইনফ্যাক্ট কোচ রিক্রুটমেন্টের আগে থেকে আমরা দেখেছি, গত বছরের অভিজ্ঞতা থেকে আমাদের, যে ন্যাশনাল মেন্স টিমের যে আমরা ফ্রেন্ডলিগুলি যদি আপনি পার্টিসিপেট করেন, ইটস ভেরি এক্সপেন্সিভ। মানে আপনার মানে ফুটবল একটু ডিফারেন্ট স্পোর্টস। তো আমি আপনাকে স্যান মেরিনোর এক্সাম্পল দিয়ে বলি। স্যান মেরিনো আমরা একটা খেলা খেলতে যাচ্ছি, সো নিয়মটা হচ্ছে আমাদের যাওয়া আসা খরচ কিন্তু আমাদেরকে দিতে হবে। সো আপনি হিসাব করে দেখেন, টিম অফ 35 হয়তো হবে। আপনি যে নর্মাল একদম মিনিমামটা একটা অ্যামাউন্টও বলেন, উই আর টকিং অ্যাবাউট অলমোস্ট 1.2 to 1.5 crore জাস্ট টিকিট। এটাকে কিন্তু পুরো বিএফকে দিতে হচ্ছে। সেন্ট মেরিনো আমাকে হোটেল দেবে 2 দিন আগের থেকে,
কিন্তু আমরা যাচ্ছি 4 দিন আগে। কেন? ওই জায়গায় নতুন জায়গা, প্লেয়ার এত লম্বা জার্নি করে যাবে, রোমে নামবে, হয়তো বা রোম থেকে আবার বাসে যাবে, সো দে নিড রেস্ট। ওই যে 2 দিন আমি বাজেটে যেহেতু দেখি মার্কেটিংয়ের জন্য, আই থিঙ্ক 10 লাখ না 12 লাখ টাকা পার ডে আমাদের এক্সপেন্স। সো অল টুগেদার এই সেন্ট মেরিনোর খরচ কিন্তু ইটস 2 crore প্লাস একটা ফ্রেন্ডলি ম্যাচ অরেঞ্জ করার জন্য। তো আপনি বললেন না যে সর্বকুল্লে 10টা খেলা, 10টা খেলা মানে হচ্ছে 4টা উইন্ডো। সো 4টা উইন্ডো মানে কিন্তু ইউর টকিং অ্যাবাউট 6 থেকে 8 কোটি টাকা বছরে। সো ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। এটা হচ্ছে রিয়ালিটি। আপনি যদি ফুটবল করতে চান, ইটস ভেরি এক্সপেন্সিভ। আর আপনি যদি বলেন যে না, ইউ নো হোয়াট, আমার উইন্ডো যাওয়ার দরকার নাই, আমার সাফ টুর্নামেন্ট হবে, আমি সেটাই খেলবো, আর আমি এদিকে ফিফা এফসি প্রোগ্রামে ঘোরাফেরা করবো, দ্যাটস এ ডিফারেন্ট থিং। বাট আমরা আলহামদুলিল্লাহ ওই মডেলে বিশ্বাস করি না। আপনি দেখেছেন সভাপতি মহোদয় কিন্তু বলেছেন নট অনলি ফিফা উইন্ডো আমরা পার্টিসিপেট করবো, আন্ডার-20 ইউথ টিমকেও ফিফাতে উনি খেলাবে, উইন্ডোতে খেলাবে। অর্থাৎ আমি এখন একটা টিমের খরচ বলছি, ওইটা কিন্তু 2টা টিম হয়ে যাবে এবছর থেকে। মানে উনি বলেছে ক্লিয়ারলি যে আন্ডার-20 ছেলেদের এবং মেয়েদের দুইটাতেই, যে কোনো উইন্ডো মিস করা যাবে না, এবং একই সাথে ইউথ টিমকেও খেলাতে হবে। বিকজ ওনার কথা হচ্ছে প্যারালাল ইউথ টিমটাকে বিল্ড করতে হবে আমাদেরকে, উইচ ইজ গ্রেট। আমি ফুটবলটা এভাবেই করা উচিত। সো ইট ইজ জেনারেলি ভেরি এক্সপেন্সিভ। সুতরাং আমরা এমনিতেই ভাবছিলাম, আমি কাজও করছি যে এবছর আমাদের ন্যাশনাল টিমসের জন্য আরও 2টো স্পন্সর নেব। আমাদের তো একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে এখন ন্যাশনাল মেন্স টিমে, আরও 2টো স্পন্সর নেব এই আপনার এই উইন্ডোগুলো যেন আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি। সো এটা খরচের ব্যাপার আছে। বাট হ্যাঁ, আবার আপনি যদি এভাবে বলেন যে হ্যাঁ, এখন যেভাবে আলহামদুলিল্লাহ কাজ করছি আমরা, একটা সময় খুব শীঘ্রই হয়তো বা আসবে যখন আমরা মানে আমাদের যে ডেফিসিয়েন্সিটা অনেক কমে যাবে, কোনো সন্দেহ নাই। আর এটা কিন্তু অ্যাবসলিউটলি আপনার উপরে। মানে আপনি দেখেন, আপনি একটা হাই প্রোফাইল কোচ নিলেন, যে টাকাটা বললেন হয়তো আমি টাকাটা স্পন্সর মার্কেট থেকে তুলে নিলাম, কোচের জন্য না, ন্যাশনাল টিমের জন্য। বাট তখন যেটা হবে, আপনাকে অন্য জায়গায় হয়তো কম্প্রোমাইজ করতে হতে হবে, যে আপনি খেলাগুলো হয়তো করতে পারবেন না। সেটা তো আমরা চাই না। আমরা এখানে একদিক দিয়ে ভালো কোচও চাই, আবার ওই দিক থেকে আমরা খেলতেও চাই। সো ইট ইজ চ্যালেঞ্জিং, বাট সেই চ্যালেঞ্জটা নিয়ে আমরা কাজ করছি। সেই জন্যই হয়তো একটা আপনার সেই চ্যালেঞ্জে সান মেরিনোর কথা অনেক জায়গায় বলছিল যে আমি জানি না, এটা মানে সামাজিক মাধ্যমে এসেছিল, সব টিকিট বিক্রি হয়ে গেছে, এরকম কি? আমি শুনেছি, আমরা দেখেছি যে সেন্ট মেরিনো স্টেডিয়ামে, বাট ওই রেভিনিউ তো আমরা পাবো না, ওটা সেন্ট মেরিনো এফএ পাবে। বাট হ্যাঁ, টিকিট বিক্রি হয়ে গেছে এখন তো। মানে আলহামদুলিল্লাহ, এটা কিন্তু একটা গ্রেট ট্রেন্ড। মানে আমি রিসেন্টলি হামজা এসেছিল বাংলাদেশে ওর পার্সোনাল একটা সফরে। সো আই থিঙ্ক সেকেন্ড অর থার্ড ডে আই ওয়েন্ট টু সি হিম। উনি দেখা করতে চেয়েছিলেন। উনি যখন আমাকে বলছিল যে ফাহাদ, when I played in Singapore, আমার মনে হয়নি যে আমি সিঙ্গাপুরে খেলছি। হ্যাঁ, যখন ঢুকতেছিল প্র্যাকটিসের জন্য, it was unbelievable। মানে উনি চিন্তা করতে পারছিল না। মানে it was so fascinating। তারপরে ওই যে সুলিভান ব্রাদার্স যাদের মানে অনেকটা মানে ভালো টাচে ছিলাম আমি ওদের আনার ব্যাপারে। সো ওরাও যখন আমাকে বলছিল, আমি ওদের জিজ্ঞেস করছিলাম যে তোমরা কি আবার আসতে পারবা নাকি, তো ওরা বলছে মালদ্বীপের যে ক্রাউড দেখছি, এই ক্রাউড থাকলে যে কোনো জায়গায় আমরা যাব। মানে হেসে বলছিল, মানে দে ওয়ার সো ইন্সপায়ার্ড। সো আমি বিশ্বাস করি এটা মানে বাংলাদেশের ফুটবলের একটা অনেক বড় অর্জন। এটা আমি বলবো না আমার অর্জন কিংবা প্লেয়ারের অর্জন, এটা বাংলাদেশের ফুটবলের অর্জন, যে বাংলাদেশের বিদেশের মাটিতে বাংলাদেশ যখন খেলতে যায়, সেখানে শত শত হাজার হাজার লোক বাংলাদেশের জার্সি পরে তার দলকে সাপোর্ট দিতে আসে। দিস ইজ এ ফ্যান্টাস্টিক থিং। আমার 2-3টা ফ্রেন্ড সিঙ্গাপুরে আছে, তারা সিঙ্গাপুরিয়ানস। ওরা খেলা দেখতে গিয়েছে, ওরা আমাদের যখন ন্যাশনাল অ্যান্থেম হয়, ওরা ওইটা দেখে দে ওয়ার টেলিং দে ওয়ার হ্যাভিং গুজবাম্পস, এবং ওরা ভিডিও করে আমাকে পাঠিয়েছে যে দেখো, এটা কিন্তু সিঙ্গাপুর, ইট ইজ নট বাংলাদেশ। সো ইট ইজ লাইক দ্যাট। আমাদের ফুটবল আলহামদুলিল্লাহ ওই জায়গাটা আজকে গিয়েছে। সো এখন এই জায়গায় ধরে রাখতে হলে ডেফিনেটলি আপনার ভালো কোচ লাগবে, ডেফিনেটলি আপনার খেলতে হবে, ডেফিনেটলি আপনার বিভিন্ন দেশে যেতে হবে। সো ডেফিনেটলি অনেকটা অর্থের প্রয়োজন, উইচ ইজ নর্মাল। এটা নর্মাল, এটাই স্বাভাবিক, এটাকে মেনে নিয়ে আমাদের কাজ করতে হবে। মামুনুল ভাই, আপনিও যেটা বললেন যে রেজাল্ট আসলে খুবই ইম্পর্টেন্ট। আপনি কোচের কথা বললেন যে কোচটা যখন ঘরোয়া ফুটবলটা দেখে তার ইম্প্যাক্ট এখানেও যায়। কিন্তু আমি কিছুদিন আগে ঘরোয়া ফুটবল একটা কর্নার কিক নিচ্ছিলেন পানির মধ্যে, ভেরি স্যাড। ফাহাদ ভাইকে নিশ্চয়ই প্রশ্ন করব, মানে এত বছর পরে এসেও ডোমেস্টিক ফুটবল যদি এই জায়গায় থাকে, তখন আপনি যে ভালো ফুটবলার চাইবেন কিভাবে, প্রোডাকশনটা পাবেন? এই কোচ আসে কি পরিবর্তন করবে, মাঠ চেঞ্জ করবে? সবচেয়ে বেশি হলো আপনার কোন জায়গায় খেলতে, মানে আপনার ইচ্ছা হচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলা, আপনার ওয়ার্ল্ড কাপ খেলার সঙ্গে আপনার রিয়েলিটির সঙ্গে কোনো মিল পান নাই আপনি। এটা আসলে আমাদের দেশের মাঠ নিয়ে কাজ করা। আপনাকে হোম গ্রাউন্ড হচ্ছিল মডার্নের কুমিল্লা, হোম গ্রাউন্ড আহ্বানীর, 3 ধরনের মানুষ ওখানে ইনভলভ, চার ডিপার্টমেন্ট ওখানে ইনভলভ। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ইনভলভ, মানে যেটা কুমিল্লা ডিএফএ বলে, যেটা বিএফএফ সঙ্গে ইনভলভ, আহ্বানী ম্যানেজমেন্ট ইনভলভ, ক্লাব মডার্ন ম্যানেজমেন্ট ইনভলভ, প্লাস বিএফএফ ইনভলভ। 4টা ডিপার্টমেন্ট একটা মাঠের জন্য ইনভলভ। আপনি মাঠ ইমপ্রুভ করতে পারতেছেন না,
মাঠের ঘাস, মাঠের আদার্স ইন্টারন্যাশনাল লেভেলে। কারণ আপনার ওই মাঠে আপনার যেদিন 2 দিন খেলা থাকে ওই 2 দিন আপনি মাঠটা ফ্রি পাচ্ছেন, 4 দিন পাচ্ছেন বা 3 দিন পাচ্ছেন, কিন্তু আর অন্য দিন মাঠ ক্রিকেটে খেলার জন্য মাঝখানে পিচ রেডি করা। তো আপনি এই ধরনের মাঠে যদি আপনি ডোমেস্টিক লিগ চালান তাহলে এটা আমাদের প্লেয়ারদের জন্য ক্ষতিকর, প্লাস ফুটবলের জন্য ক্ষতিকর। আপনাকে ফার্স্টে ডিসাইড করতে হবে হোম গ্রাউন্ডগুলিতে ক্লাবগুলির ইনভলভমেন্ট প্লাস যে জায়গায় খেলা হচ্ছে ওই জায়গায় ওই জেলা ক্রীড়া সংস্থার ইনভলভমেন্ট। এখানে কোনো খেলা হবে না। এইসব জায়গায় আমাদের 10 মাসের খেলা হয়, প্রত্যেক 1 উইকে আমাদের 2টা ম্যাচ হয়। 2টা ম্যাচের জন্য আমাদের প্রপারলি ফুটবল গ্রাউন্ড দরকার। আপনি ওই সব ডিস্ট্রিক্টে আপনি ম্যাচ নেন যে ডিস্ট্রিক্টে ফুটবল ক্রিকেটের কোনো প্রবলেম ক্ল্যাশ লাগবে না, শুধু অনলি দিস ডোমেস্টিক লিগ। আপনার তো বৃষ্টির পানি নেমে যাওয়া মানে এগুলা নিয়ে তো আপনাকে বললাম, এগুলা নিয়ে আপনি কাজ করতে হবে, তো আপনাকে চিন্তা করতে হবে। আপনার মাঠ যখন রেডি করবেন তখন মাঠটা তো রেডি করবেন, আপনার পানি কেমনে চলে যাবে। কেন বলছে এখানে ইনভেস্টমেন্ট দরকার। এখন ক্লাবও দেখলো না, অ্যাসোসিয়েশনও দেখলো না, বিএফএফও এখানে ইনভলভ না, গ্রাউন্ডস, তাইলে প্রবলেমটা তো স্টার্ট হয় সেখানে মানে হ্যাঁ বলেন ভাই, মানে বিএফএফ কিন্তু এখানে টায়ারের নাম্বার 4 আসবে। প্রথমত আপনাকে বুঝতে হবে এই মামুন ভাই আপনাকে টায়ারে 4ই রেখেছে আর কি, আমি দেখলাম মানে এই স্টেডিয়ামটা কার? সরকারের, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল। সো ফার্স্ট রেসপন্সিবিলিটি ইজ ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল। দ্বিতীয়ত আমরা কিন্তু আমাদের ক্লাব লাইসেন্সের অংশ হিসাবে এএফসি গাইডলাইন ফলো করে হোম এন্ড অ্যাওয়ে যে কনসেপ্টটা, সো সেইভাবে 2টা ক্লাবকে আমরা এই মাঠটা দিই। সো দ্বিতীয়ত ওরাই তো খেলে ওখানে, ওদের হোম খেলাগুলি তো ওখানে হচ্ছে। সো ডেফিনেটলি এটা ক্লাবের দায়িত্ব, কোনো সন্দেহ নাই এখানে। সো এখন ক্লাব যদি নিজে করতে না পারে, ক্লাব শুড রিচ আউট টু এনএসসি, ক্লাব শুড রিচ আউট টু ডিএফএ, বাট এটা ক্লাবের রেসপন্সিবিলিটি, ওনারাও করবে না। লাস্টে তারপর হচ্ছে যেটা বললো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, মানে প্রত্যেকটা তো একটা ক্রীড়া সংস্থা থাকে কিংবা ডিএফএ থাকে, দে আর অলসো ইনভলভ। তারপরে আসবে আমরা বিএফএফ। এবার মানে ওই সিনটার পরে আমার সভাপতির মধ্যে আউট অফ ফ্রাস্ট্রেশন বলেছে আর হোম অ্যাওয়ে ভেন্যু যা থাক না কেন এখন গ্রাউন্ড যাতে আমরা নিয়ে নিব। আমরা এখন ঠিক করেছি আমাদের 4টা মাঠ। কিভাবে কোলম্যানে সেই খেলা দেখবে? মানে না, এখন আমরা দায়িত্ব নিব, আমরা ঠিক করবো। এখন আমরা ঠিক করেছি যে ঢাকা স্টেডিয়াম অলরেডি কাজ করছে অ্যান্ড উইল গো টু দ্য স্টেডিয়ামস নাও, বিকজ আমাদের আনফর্চুনেটলি দুঃখজনক আমাদের ক্লাবগুলি ওরকম প্রফেশনাল না। এবং ক্লাব ম্যানেজমেন্টকে যখন আমরা জিজ্ঞেস করেছি এ ব্যাপারে, আমাদেরকে বলা হয়েছে যে আমরা বাস ভাড়া দিয়ে ওখানে খেলতে যাচ্ছি, ওই মাঠও যদি আমাদেরকে দেখতে হয় তাহলে আমাদের দরকার কি এত। সো এটা তাদের আর্গুমেন্ট, বাট মানে এগেইন কনসেপ্টটা তো ডিফারেন্ট। হোম এন্ড অ্যাওয়ে কনসেপ্ট হচ্ছে আপনি যখন আপনার ওই হোম যখন গ্রাউন্ড আপনার, সেই মাঠ কিন্তু আপনার দায়িত্ব, সেখানে কমার্শিয়ালাইজেশন আপনার দায়িত্ব, সেখানকার রেভিনিউ আপনি পাবেন টিকিট। বাট আনফর্চুনেটলি আমাদের 1-2 ক্লাব ছাড়া অন্য ক্লাব ভাবে চিন্তাই করে না। মানে আমি একটা ছোট উদাহরণ দিই, এএফসি একটা টিম এসেছিল, আপনি দেখেছেন বোধহয়, ডোমেস্টিক লিগ ডেভেলপমেন্ট করতে। ওখানে একটা ভদ্রলোক এসেছিল যে প্রথমবার বাংলাদেশে এসেছিল 2009-এ। তো সে আমাকে যাওয়ার সময়, আমার যাওয়ার দিন আগের দিন রাত ইভিনিং আমরা উই হ্যাড এ ডিনার ফলো আপের জন্য। তো সে আমাকে বললো যে মিস্টার করিম, আমি দেখছি আপনি ব্র্যান্ডিং নিয়ে কাজ করছেন, আমি দেখছি আপনাদের ব্রডকাস্ট হচ্ছে এখন অনেক জায়গায়, ভালো আলাদা ফেসবুক করেছেন, কিন্তু আমি একটা কথা বলি, আমি 2009-এ যখন এসেছিলাম তখন আমি সব ক্লাবের সাথে বসছিলাম। তখন যে ক্লাবের যে চেহারাগুলো দেখেছি আমি কিন্তু অনেককে এখনো দেখছি, তখনও ওরা আমার কাছে টাকা চেয়েছে, এখনো ওরা আমার কাছে টাকা চেয়েছে। সো এটা হচ্ছে আমাদের আনফর্চুনেটলি আমাদের ভেরি স্যাড টু সে আমাদের ক্লাবগুলির অবস্থা। সো এখন আপনি কি করবেন বলেন? এটা মানে আমরা তো বলে না, আমরা তো একজনকে ফেলে দিতে পারি না। সো রিসেন্টলি ওই জন্য যেটা বললাম, আমাদের সভাপতি মহোদয় বলেছে গ্রাউন্ডগুলোর দায়িত্ব এখন আমরা নিজেরা নিব। সো আমরা ঢাকার গ্রাউন্ড দেখছি আপনার কাজ করছে, ইনশাআল্লাহ আপকামিং সিজন আমরা ডেফিনেটলি উইল লুক ইনটু ইট। আমরা ফেডারেশন থেকে দেখবো, আর মানে অন্যদিকে চেয়ে থাকবো না। এই জায়গাটা বোধহয় আপনাদের যখন হামজা ফুটবল খেলে, ব্র্যান্ডিং হয়, মানে কোলম্যানের মতো কোচ আসবে, তখন নিশ্চয়ই আপনার গলাটাও বড় হয়ে যাবে সরকারের কাছে যে মামুন ভাই আপনার মানে কষ্ট লাগে না যে একটা ফুটবল স্টেডিয়াম নেই বাংলাদেশে? এটা তো সবসময় বলে আসছে, একটা স্টেডিয়াম তো হওয়ার কথা ছিল। মানে এটা আমি সবসময় বলে আসতেছি, আমরা স্বপ্ন দেখি, বাট স্বপ্ন বাস্তবায়নের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওইটাই আমরা পাই নাই। এখনো আমরা যে স্টেডিয়ামে, জাতীয় স্টেডিয়াম, ন্যাশনাল স্টেডিয়ামে, ফুটবল স্টেডিয়াম আপনি লিগ করতে পারবেন না, এটা এনসিসির ন্যাশনাল ক্রীড়া তাও তো আপনারা লিগ খেলতেন আপনাদের সময়। না, আমাদের তো এটা দেওয়া হয়েছে। আমি আপনাকে এটাই বললাম যে আমরা যে কোনো জায়গায় খেলি স্টিল নাও, যেমন আমাদের চিটাগাংয়ে 2টি স্টেডিয়াম আছে, বিভাগীয়, এম আজিজ। তাহলে আপনার 2টা থেকে যদি একটা যদি আপনি ফুটবল গ্রাউন্ড নিতে পারেন, কিন্তু আপনি নিতে পারবেন না, কারণ এম আজিজে জেলা ক্রীড়া সংস্থার প্রত্যেকটা খেলা ওই স্টেডিয়ামে হয়। তা আপনি এই স্টেডিয়ামটা যদি ফুটবলের জন্য বরাদ্দ হয়, তাহলে প্রত্যেকটা খেলা স্টপ করতে হবে আপনার।
বিভাগীয় ক্রিকেট অনলি বিভাগীয়তে চলে গেছে, ক্রিকেট ওইটা শুধু আবার এখানেও ক্রিকেট হয়, এখানেও cricket হয়, yes. এখানেও ডোমেস্টিক হয় না ডোমেস্টিক দুনো দিকে, মানে ওইটা স্টপ রাখছে ইন্টারন্যাশনালি, এটাতে খেলা ফার্স্ট ডিভিশন চলে, ওইটাতে প্রিমিয়ার ডিভিশন চলে। তাইলে আপনার চিন্তা করে দেখেন, তাই আপনাকে সুন্দর করে বললো আমরা এখন ফুটবল কালচারের দেশ হতে যাচ্ছি, যে দেশে সব জায়গায় ফুটবল নিয়ে কথা হচ্ছে, তার মানে আমরা ফুটবল কালচারটা এখন আমাদের মধ্যে আসছে। তো এই কালচার দেশে আপনার এই চেঞ্জগুলি কারা করবে? এই চেঞ্জে আপনাকে আমাদের যে গভর্নমেন্ট আছে, আপনার গভর্নমেন্টের মাধ্যমে এই জিনিসগুলি একটা প্রত্যেক বছরে আমাদের প্রত্যেক বছর যদি 5 বছর থেকে 5 বছরে 5টা স্টেডিয়াম যদি আমাদের রেডি করতে পারি, তাহলে আপনার অন্য কারোর দিকে তাকাইতে হয় না। এবং আমি বলি একটা, মানে আমরা স্টেডিয়াম বলে চিন্তা করি হয়তো আবার নতুন স্টেডিয়াম করতে হবে, নট অলওয়েজ। আমাদের কিন্তু প্রতিটা জেলায় বলেন, বিভাগে বলেন, মাল্টিপল ফিল্ডস আছে। আর একটা স্টেডিয়াম বলতে আপনি এমন তো না যে ইউ হ্যাভ টু হ্যাভ এ ফুল ফ্লেজ গ্যালারি এন্ড এভরিথিং। আপনি কিন্তু একটা ডেডিকেটেড ফিল্ড চুজ করে, যেটা খুবই জরুরি যে ওখানে খালি ফুটবল হবে, একটা ফুটবল ডেডিকেটেড মানে স্টেডিয়াম বলেন, প্রেমিসিস বলেন, ফিল্ড বলেন। আর ইয়েস, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য অ্যাটলিস্ট একটা ফিফা কমপ্লায়েন্স স্টেডিয়াম হওয়া খুবই জরুরি। মানে মনে খুব সুন্দর একটা কথা বলো, আমরা কিন্তু এখন মানে ফুটবল কালচারে ফিরে গিয়েছি, মানে উই আর নোন এজ এ ফুটবল লাভিং নেশন গ্লোবালি, মানে এটা বাংলাদেশে না। মানে আই হ্যাড দ্য গুড ফরচুন রিসেন্টলি, আমি কংগ্রেসে গিয়েছিলাম, ফিফা এফসি কংগ্রেসে। ইউ উইল নট বিলিভ, মানে ইউরোপিয়ান দেশের প্রেসিডেন্টরাও বলেছে দ্য লাভ ফর ফুটবল উই সি ইন ইউর কান্ট্রি ইজ আনবিলিভেবল। আমরা সেটা আরো বিশ্বকাপে দেখবো, কিন্তু কোথায় বিশ্বকাপ দেখবো একটু আপনার কাছে প্রশ্ন করতে চাই। দর্শক, আমরা কথা বলছি বাংলাদেশ দলের কোচ এবং একই সঙ্গে বিশ্বকাপ নিয়ে। ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আবারও ফিরছি একটু পরে। আমরা যখন ক্রিস কোলম্যানের কোচ হওয়ার অপেক্ষায় আছি, কবে আসবেন তিনি বাংলাদেশে, যে সব কিছু ঠিকঠাক থাকলে। একই সঙ্গে অপেক্ষায় আছে বাংলাদেশের বিশ্বকাপের যে রোমাঞ্চ শুরু হয়ে গেছে, সেই বিশ্বকাপটা কোথায় দেখবো সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন আছে। আমাদের সাথে ফাহাদ করিম আছেন এই বিষয়ে কথা বলবার জন্য। কোনো না কোনোভাবে লোকজন ভাবে আর কি এর সঙ্গে ফাহাদ করিম জড়িত আছেন, যে বিশ্বকাপ কি দেখাবেন কিনা ফাহাদ করিম। ওটাই বাকি আছে আর কি, আসলে সত্যি কথা, কারণ ফুটবলের সব কিছুর সাথে আমি জড়িত। আই উইশ আপনি আবার অবশ্যই বলছেন না। না, আমাদের যারা বিদেশি ফুটবলার আসে কোনো না কোনো ভাবে ধর ফাহাদ। আমি ক্লিয়ার করতে চাই, আমি মার্কেটিং দেখি, আমি ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট দেখি। আমাকে প্রেসিডেন্ট বলেছে ওয়েন উইংকে সাহায্য করার জন্য, সো ওয়েন উইং আমি ইনভলভড। এবং এই বিদেশি প্লেয়ারদের সাথে উনি আমাকে ম্যান্ডেট দিয়েছেন, উনি আমাকে বলেছে, এবং একটি কারণে বলেছেন উনি, ওনার ধারণা আমি কথাটা একটু গুছায় বলি। উনি বলেছে কথাটা তুমি একটু গুছায় বলো বলে আপনি ইংলিশটা বলতে পারো, সো ইটস ইজি ফর কমিউনিকেট। তুমি প্যারেন্টসদের সাথে যখন কথা বলবা, উনি বিশ্বাস করেন যে আমি সেই কাজে প্রমাণও দেখিয়েছেন, তাদেরকে আশ্বস্ত করা তুমি বাংলাদেশের ছেলে পড়া চেষ্টা করেছি। সুলেমান ব্রাদার্স যখন বাংলাদেশে আসলো, আসবে না তো ওরা কি আপনি টাকা দিয়েছেন তা তো না, ওদের যে খরচ হয়েছে বাংলাদেশে এসে একটা ম্যাচ খেলার জন্য, অ্যাবসলিউটলি। সো ওই পার্টটা আমি করি, সো ওটার মানে ম্যান্ডেট যেটা আমাকে দেয় না সেটা আমি করি না। বাট হ্যাভিং সেইড দ্যাট, রাইটসের যে ব্যাপারটা মানে কোয়াইট অ্যালার্মিং, সত্যি কথা। মানে আজকে পর্যন্ত কিন্তু ডিসিশন হয় নাই কোথায় খেলা দেখা যাবে, দেখা হবে না। বাট এগেইন ভেরি উইয়ার্ড একটা জিনিস ঘটেছে, 2 দিন না 3 দিন আগে আমার সভাপতি মহোদয়কে ইনভলভ করা হয়েছে এটা সলভ করার জন্য। যদিও বা এখানে কিন্তু বিএফএফ এর কোনো রোল নাই কিন্তু, বিকজ এটা অ্যাবসলিউটলি ফিফার কমার্শিয়াল ডিভিশন। বাট লেটস সি, সভাপতি মহোদয় এখন ইনভলভ হয়েছেন, উনি তো মানে এটা নিয়ে কাজ করার কথা। আমাকে কিছু প্রাথমিক তথ্য বের করতে বলেছে যে অন্যান্য দেশে কি হয়েছে না হয়েছে, সেই তথ্যগুলো আমি কালেক্ট করেছি। আমাদের নেইবারিং কান্ট্রিজ, তারপর এশিয়ার অন্যান্য দেশে কি হচ্ছে না। ভারতের সাথে এখনো চুক্তি হয়নি, ভারত হয়নি, বাট একটা গুড নিউজ, চায়না আজকে হয়েছে। হ্যাঁ, চায়না আপনার ওদের স্টেট কোম্পানিটা এগিয়ে এসছে, চায়না স্টেট কোম্পানি। সেটা কি অনেক টাকা হয়েছে নাকি? মানে আমি জানি না, আমি আপনারই একটা মিডিয়া হাউসে ওনাকে একটা নিউজ দেখেছি $60 মিলিয়ন, এবং যেটা বলছে $300 মিলিয়ন চেয়েছিল। বাট ওখানে একটা কারেকশন আছে, 300 মিলিয়ন ছিল 2টো ওয়ার্ল্ড কাপের জন্য। সো অ্যাকচুয়ালি $150 মিলিয়ন চেয়েছিল, যেটা 40% হতে পেয়েছে আর কি। $60 মিলিয়ন দিয়ে অ্যাপারেন্টলি চায়না স্টেট কোম্পানি। এবছর যেটা হয়েছে, টিকিটের দামও আপনি দেখছেন সবই কিন্তু খুব এক্সপেন্সিভ এবার ব্যাপারটাতে। সো অনেক দেশে কিন্তু ওদের স্টেট এগিয়ে এসছে। যেমন আমি বলতে পারি সিঙ্গাপুরে মিডিয়া কর্প এসছে, যারা 100% সিঙ্গাপুর গভর্নমেন্ট ওন কোম্পানি। ইন্দোনেশিয়ার যে স্টেট ব্রডকাস্টার তারা করেছে। পাকিস্তানের পিটিভি হ্যাজ বট দ্য রাইট। দূরদর্শনের কথাও বলা হচ্ছে, দূরদর্শন এখন কথা হচ্ছে যে কোনো কিছু না হলে দূরদর্শন উইল কাম ফরওয়ার্ড। টার্কিতে তাদের স্টেট টিভি এসে, মালয়েশিয়াতে তাদের স্টেট টিভি এসে। কি পারবে এই টাকাটা, এত টাকা দিতে, মানে লাভজনক কিছু হবে সেক্ষেত্রে? আর দেখুন, মানে বিটিভির ব্যাপারটা কিন্তু একটু ডিফারেন্ট, কারণ স্টেট ব্রডকাস্ট। আমি রিসেন্টলি একটা বলা উচিত হবে নাকি জানি না, বর্তমান তথ্য উপদেষ্টা মহোদয় যিনি আছেন, উনি একটা স্টেটমেন্ট দিয়েছিল যে আই থিঙ্ক বিটিভির অ্যানুয়াল বাজেট ইজ 300 crore something প্লাস 300 crore, বাট আয় হয় 15 না 20 কোটি টাকা। সো এটা কিন্তু মানে এটা আমি নেগেটিভ ভাবে দেখবো না, বিকজ স্টেট ব্রডকাস্টার যখন হয় স্টেটের স্বার্থে অনেক কিছু করতে হয়। সো আই থিঙ্ক যদি কোনো প্রাইভেট সেক্টর না আসে, আমি জানি না, আই হোপ প্রাইভেট সেক্টর এগিয়ে আসবে, যদি না আসে স্টেটের তো একটা রেসপন্সিবিলিটি থাকে
আর তখন আমি কখনোই চাবো না, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা ট্যাক্স পেয়ার্স মানি। যদি আসলেই বিটিভি টাকাটা ইনভেস্ট করে আসলেই, ডেফিনেটলি ওটার একটা ভালো অংশ রিয়েলাইজ করা উচিত, মানে দ্যাট শুড বি দ্য ওয়ে। বাট প্র্যাকটিক্যালিটি কিন্তু যত দেরি হচ্ছে তত কিন্তু সেই রিয়েলাইজেশনের টাইমটাও কমে যাচ্ছে। কারণ হ্যাঁ, বিজ্ঞাপনের তার প্রচারের আপনি বিষয়টা জানেন, এরকম- আপনি টিভিতে আছেন, প্রচার একটা ব্যাপার আছে, বিজ্ঞাপন একটা ব্যাপার আছে, নেগোসিয়েশন একটা ব্যাপার আছে। সো আই এম জাস্ট ভেরি শকড অ্যান্ড সারপ্রাইজ যে এটা এতদিন কেন হয়নি। এটা কিন্তু একটা মানে মানে অ্যাট ওয়ান পয়েন্ট দিস শুড বি ইনকোয়ার্ড অর ইনভেস্টিগেটেড, যে কেন এতদিন তাতে পরে কত টাকার ম্যাটার? আইডিয়া নেই। পত্রিকায় পড়েছি আপনার আমার মনে হয় 150 কোটি কিংবা গভর্নমেন্ট ট্যাক্স দিয়ে বোধহয় 200 কোটি, আমি পত্রিকায় দেখেছি, যেটা পত্রিকায় দেখেছি। আর তারপরে মানে যেটা আমি ঠিক সত্য মিথ্যা আমি জানি না, মানে এগেইন পত্রিকায় পড়ে দেখেছি যে অ্যাপারেন্টলি আমাদের স্টেট ব্রডকাস্টার পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি যাদের অরিজিনাল রাইট হোল্ডার। বাট এগেইন আই ডোন্ট নো, জাস্ট পত্রিকায় পড়েছি আমি এটা। আর এই রেঞ্জে প্রাইভেট সেক্টর, আমার স্পোর্টস মার্কেটিং ব্যাকগ্রাউন্ড আছে, সো এই রেঞ্জে প্রাইভেট সেক্টর টেলিভিশন আছে ইম্পসিবল, এটা হতেই পারে না। এখন আই জাস্ট মানে একটা হতে পারে, লেট আস হোপ যে যার কাছে রাইট আছে তিনি আরেকটু নেগোশিয়েট করুক, তিনি একটা দামটা কমাক, লেট আস হোপ, কারণ ওনারও তো বেচতে হবে মানে। সো দ্যাটস আই এম শিওর ওনারও একটা উইন্ডো আছে সেখানে। আর যদি স্টেট একা না করে, স্টেট আর প্রাইভেট সেক্টর মিলে করতে পারে, কিংবা স্টেট ইনভেস্ট করলো, তারপর রিয়েলাইজ করলো একটা Screen share করে আর কি। মানে there are so many ways, তো বাট আই জাস্ট হোপ সলভ হোক তাড়াতাড়ি, বিকজ বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ দেখানো হবে না, এটা মেনে নেওয়া যাবে না। আই ডোন্ট থিঙ্ক এটা কখনোই বাস্তবসম্মত, ইট ইজ নট রিয়েলিস্টিক। আপনি বলছেন যে আমরা দেখবো শেষ পর্যন্ত। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি। দেখুন, আপনাকে দেখতে হবে আমাদের প্রেসিডেন্ট গভর্নমেন্ট কিন্তু এক্সট্রিমলি স্পোর্টস ফ্রেন্ডলি একটি গভর্নমেন্ট। যদিও বা এখানে মিনিস্ট্রি অফ ইনফরমেশন ইজ ডিফারেন্ট, ইটস নট এ স্পোর্টস মিনিস্ট্রি অর স্পোর্টস ড্রিভেনের ব্যাপার না, বাট ডেফিনেটলি সেই ইনফ্লুয়েন্স তো সব জায়গায় আছে। আর বাংলাদেশের মানুষের বিশ্বকাপের প্রতি ভালোবাসা, এটা নতুন কিছু না। অন্যরকম কিছু। এটা কিন্তু মানে ওয়ার্ল্ড ম্যাপে আলো যেটা হয়, মানে আর্জেন্টিনা তাদের এমবাসি বাংলাদেশে খুলেছে, লুকিং আফটার ওয়েন দে স দ্য হাইয়েস্ট সাপোর্টার বেস আউট অফ আর্জেন্টিনা ইজ বাংলাদেশ। সো আপনি চিন্তা করে দেখেন, একটা দেশ তার কনসুলেট খুলে তার ফুটবল সাপোর্টারদের নাম্বার দেখে, সেই দেশে বিশ্বকাপ দেখা হবে না, এটা আমি বিশ্বাস করি না। তো ইনশাল্লাহ আই জাস্ট হোপ একটা বোধহয় কমিটি করেছে অথবা কোঅর্ডিনেশন একটা কিছু করেছে, আই হোপ এটা একটা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ সলিউশন হবে ইনশাল্লাহ। মামুন ভাই, আমরাও শেষের দিকে আছি। সেটা হচ্ছে যে প্রত্যেক বিশ্বকাপে আমাদের অন্যরকম ক্রেজ। আমরা ছোটবেলা, আপনি যখন ফুটবলার ছিলেন না তখনও হয়তো বা ওই ক্রেজ দেখেছেন বাংলাদেশের, কিন্তু এবারেরটা বাংলাদেশের ফুটবল যেহেতু একটা জায়গায় গেছে, এই সাথে বিশ্বকাপ, হয়তো বা তার আগে আমাদের হেড কোচও চূড়ান্ত হয়ে যাবে, সব মিলে এই বিশ্বকাপ আলাদা একটা বাংলাদেশের ফুটবলও নিশ্চয়ই জায়গায় রাখবে, ওইভাবে যদি বলি। প্রত্যেক ওয়ার্ল্ড কাপে তো বাংলাদেশের দুই ভাগে বিভক্ত হয়, আর্জেন্টিনা ব্রাজিল। এখন নিউ জেনারেশন জেনজি, তাদের পছন্দ স্পেন অ্যান্ড ফ্রান্স। এখন 4 ভাগে বিভক্ত, সঙ্গে আমরা নিজেরা বাঙালিরা আছি, তো 5 ভাগে। তো আমরা 5 দেশেরই সাপোর্ট করি। এখনকার এবছরও ওয়ার্ল্ড কাপটা ওই খেলা দেখা না দেখা নিয়ে একটা যখন কোশ্চেন থাকে, তার মধ্যে ওয়ার্ল্ড কাপ যখন আসে বাংলাদেশ সবসময়, আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইডের চিন্তা করে দেখেন, সাপোর্টার সবচেয়ে বেশি আমাদের, পতাকা সবচেয়ে বেশি আমাদের দেশে উড়ে। নিজের পতাকা থেকেও আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা ফ্ল্যাগ আপনি দেখবেন ওল্ড টাউনে গেলে সবচেয়ে বেশি। আমি নিজে আমার বাসায় সবচেয়ে বড় ফ্ল্যাগটা আর্জেন্টিনার ফ্ল্যাগটা লাগে। প্রতিযোগিতা হয় একটা। ব্রাজিল, আমাদের ফ্যামিলি 2 ভাগে বিভক্ত। বাবা নাই, বাবা ব্রাজিল করতো, বাবার সঙ্গে সঙ্গে আমার 2-3 ভাইও ব্রাজিল করে। আমি আর আমার চাচাতো ভাই, মেজো ভাই, আমরা জয়েন্ট ফ্যামিলি একসঙ্গে, আমরা 2জন আর্জেন্টিনা করি। আমাদের আর্জেন্টিনা গ্রুপ আছে, মেজো চাচা নাই, মেজো চাচা আর্জেন্টিনা করতো। তো সংখ্যা কমতেছে এদিকে সংখ্যা বাড়তেছে, বাট মিসিং জিনিসগুলি থেকে যায়। কারণ একসঙ্গে ফুল ফ্যামিলি খেলা দেখা, তার মধ্যে জিতা হারা, খাওয়া দাওয়া সব কিছুতে একটা ঘরে, এটা আসলে মিসিং। বাবা নাই যখন, চাচা নাই, 2জন মিসিং হলো। আসলে সবাই আমাদের এলাকায় সবাই মিলে আমার বাসায় খেলা দেখে, পুরো এলাকায়। তো এখন জিনিসটা নর্মালি মিসিং যখন হচ্ছে, তখন খেলাধুলার প্রতি, ওয়ার্ল্ড কাপের প্রতি যেরকম টান আসতেছে, তত বেশি বাবাকেও মিস করতেছি। প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম একজনকে মিস করে। আশা রাখি, আব্বা বারবার বলতো, লাস্টবারে বলছে যে মেসির হাতে একটা ট্রফি দেখতে চাই। ব্রাজিলিয়ান সাপোর্টার খাচ্ছে, কিন্তু ট্রফিটা কার হাতে দেখতে চাই? মেসির হাতে। উনি দেখে গেছে মেসির হাতে ট্রফি, এখন সবচেয়ে বেশি খুশি। এবার নিশ্চয়ই আপনি তাহলে ব্রাজিলকে সমর্থন করা উচিত। না, আমার তো আসলে আর্জেন্টিনার সমর্থন করি, বাট ওয়ার্ল্ড কাপের দাবিদার স্পেন। নিঃসন্দেহে আপনি দেখতে পাবেন ওয়ার্ল্ড কাপে। ফাহাদ ভাই, আপনি?
আমি আসলে ছোটবেলা থেকে মাই লেট ফাদার আল্লাহ ওনাকে বেস্ট নসিব করুক, ওনার ইন্সপিরেশনে ব্রাজিল সাপোর্ট করে বড় এসেছি। বাট এগেইন এট দ্য সেম টাইম ভেরি আনফর্চুনেট, যখন থেকে মোটামুটি ভালো বুঝি ব্রাজিল কিন্তু চ্যাম্পিয়ন দেখিনি আর কি আমি। তো মানে আমরা ওই আপনার রোনাল্ডোর গোল্ডেন টিমটা দেখেছি, দ্যাট আই ক্লিয়ারলি রিমেম্বার, বাট তারপরে তো আসলে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়নি। সো ভেরি স্যাড, বাট ব্রাজিলকে সবসময় সাপোর্ট করি। একটা রিলেশনে আমি এখন মরক্কো সাপোর্ট করি, সো মরক্কোকে আই রিয়েলি হোপ মরক্কো যেন ভালো করুক আপনার পরিবার এখানে থাকে। পরিবারের জন্য, সো ওটা একটা সাপোর্ট করি। বাট এবার কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, আপনি দেখেন আমরা তো আবার মানে এশিয়ার অ্যাক্টিভ একটা মেম্বার। ইরান কিন্তু এবার ওয়ার্ল্ড কাপ খেলছে, অ্যান্ড উইথ দ্য প্রেজেন্ট ওয়ার সিচুয়েশন এন্ড এভরিথিং, আমরা মনে করি ইরানের খেলাগুলো কিন্তু অনেক ভালো ভিউয়ারশিপ পাবে। সো আই থিঙ্ক দ্যাটস অলসো ইন্টারেস্টিং এলিমেন্ট এবার ওয়ার্ল্ড কাপে। বিয়ন্ড দ্য বিগ নেমস, ইরানের খেলা অ্যাটলিস্ট আমি জানি বাংলাদেশে আমি বিশ্বাস করি প্রচুর ভিউয়ারশিপ হবে এবং প্রচুর ফলোয়ারও থাকবে। আমরা সেই ভিউয়ারশিপ খেলা দেখতে চাই নিশ্চয়ই। ফাহাদ ভাই, মামুন ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনার ব্রাজিল চ্যাম্পিয়ন হোক, আর্জেন্টিনা নিশ্চয়ই পেয়েছে গতবার, এবার নিশ্চয়ই আপনি ব্রাজিলকে সমর্থন করবেন। অসংখ্য ভালো ধন্যবাদ আপনাদেরকে, আর নিশ্চয়ই বিশ্বকাপের সময় আরও বেশি আপনাদের সাথে দেখা হবে এই মঞ্চে। দর্শক, ব্রাজিল জিতুক, আর্জেন্টিনা জিতুক, এবং একই সঙ্গে বিশ্বকাপ যে রোমাঞ্চ তৈরি হচ্ছে, সেখানে বাংলাদেশের নতুন কোচ যদি সব ঠিকঠাক থাকলে কোলমান চলে আসে, আপনারাও নিশ্চয়ই বাংলাদেশের ফুটবল নিয়ে নতুন করে স্বপ্ন দেখবেন। ভালো থাকবেন, আবারও দেখা হবে শনিবার একই সময়।